রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছি আমি আফসার। রাজধানীর রাস্তায় স্বস্তি পেতে আরও অন্তত 3 বছর অপেক্ষা করতে হবে ঢাকাবাসীকে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং বিআরটি রাজধানীর এই 3 মেগা প্রকল্প শেষ হতে পারে 2023 সালে। আর তখন ঢাকার যাত্রীদের দুর্ভোগ কমবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে বিশ্লেষকরা বলছেন, বাসকে গুরুত্ব না দিলে এসব মেগা প্রকল্পেও খুব বেশি কাজে আসবে না। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর বিমানবন্দর থেকে বনানী মগবাজার হয়ে এই উড়াল সড়ক যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। প্রথমে 2018 সাল, পরে 2022 সালের টার্গেট থাকলেও এখন প্রকল্প শেষের নতুন লক্ষ্যমাত্রা 2023 সালের জুন। আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। আশা করা যায় আমাদের প্রজেক্ট যেটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা আমরা ইনশাল্লাহ 2023 জুনে সম্পন্ন করতে পারব। গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। বাসের জন্য আলাদা 20 কিলোমিটার দীর্ঘ লেন তৈরির প্রকল্প এই বিআরটি। 2016, 2018, 2020 3 দফা লক্ষ্যমাত্রা বাড়িয়েও শেষ হয়নি কাজ। এখন টার্গেট 2022 সালের এপ্রিল। আমাদের 22 জুন পর্যন্ত আমাদের প্রজেক্টের বৃদ্ধি আছে, টাইম মেয়াদ বৃদ্ধি আছে। আমি আশা করি 22 শেষ হয়ে যাবে। বাস্তবায়নের কাছাকাছি রাজধানীর আরেক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল 20 কিলোমিটার দীর্ঘ পথে রেল চলার লক্ষ্য 2021 সালের 16 ডিসেম্বর। কিন্তু করোনার থাবায় সে লক্ষ্যও একরকম পূরণ করা অসম্ভব। প্রকল্পের অগ্রগতি মাত্র 50 ভাগ। কোনো কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, সেই ক্ষেত্রে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অসহনীয় দুর্ভোগে ঢাকাবাসী। তবে 2022-23 সালের মধ্যে প্রকল্পগুলো শেষ হলে স্বস্তি আসবে বলে মত প্রকল্পকর্তাদের। 100% ট্রাফিক সরানো হয়তো সম্ভব হবে না, তবে মানুষ অনেকটাই স্বস্তি পাবে হয়তো, আশা করা যায়। তবে এই গণপরিবহন বিশেষজ্ঞ বলছেন, ঢাকায় যাত্রী চলাচলে বাসের চাহিদাই সবচেয়ে বেশি। সেই বাসকে ইচ্ছে মতো চলতে দিয়ে মেগা প্রকল্পেও সফল পাওয়া কঠিন। পিরামিডের বটমে কিন্তু আছে অর্ডিনারি বাস, একে উপেক্ষা করে আমি যদি অ্যাপেক্সে চলে যাই, ফাউন্ডেশনটা কিন্তু দুর্বল থাকবে। যতদিন পর্যন্ত আমরা এই অর্ডিনারি বাসকে বাস রুট ফ্র্যাঞ্চাইজের আওতায় এনে কোম্পানি ভিত্তিক যদি না চালাতে পারি, মেট্রো ভিত্তিক একদম কিছু পরিবর্তন দেখতে পাবো দৃশ্যমান, ওভারঅলটা কিন্তু পাওয়ার সম্ভাবনা নাই। 2035 সাল নাগাদ ঢাকায় 5টি মেট্রো রেল এবং 2টি বিআরটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য সরকারের। জায়গার এক সমীক্ষা বলছে 2025 সাল নাগাদ ঢাকায় নাকি 59% যাত্রী চলাচল করবে বাস মিনিবাসে। 2035 সাল নাগাদ যা দাঁড়াবে 57%। আর তাই বিশ্লেষকরা বলছেন, বাসকে শৃঙ্খলায় আনতে না পারলে কোটি কোটি টাকার এসব প্রকল্প বাস্তবায়নেও ঢাকায় স্বস্তি ফেরানো কঠিন। আর তাই বাসকে নিয়ন্ত্রণে আনতে সরকারকে এখন থেকেই কঠোর হওয়ার তাগিদ তাদের। প্লাবন রহমান, নিউজ 24, কারওয়ান বাজার, ঢাকা। করোনা রোগীর সংখ্যা কমার সাথে সাথে হাসপাতালগুলোয় সাধারণ রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। রাজধানীর হাসপাতালগুলো পুরনো রূপে ফিরে আসছে। ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। তবে চিকিৎসকরা চিকিৎসা সেবা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রোগীরা। রাজধানীর হাসপাতাল ঘুরে এসে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। দেশে মার্চ মাসে করোনা সংক্রমণ দেখা দিলে সাধারণ রোগীরা পরে বিপাকে। করোনা রোগীর বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোই নন করোনা রোগীর চিকিৎসা অনেকটাই বন্ধ হয়ে যায়। এমনকি চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার বন্ধ করে দেয়। ফলে সাধারণ রোগীরা চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটে। তবে এখন সাধারণ রোগীদের চিকিৎসা সেবা স্বাভাবিক হয়ে আসছে। হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় সবগুলো ওয়ার্ডে রোগী ভর্তি, কোথাও ফাঁকা নেই। এমনকি ওয়ার্ডে জায়গা না পেয়ে হাসপাতালের বারান্দায় চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। ওরা বেশ ভালো সাপোর্ট করছে আমাকে, এবং ওনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। করোনার জন্য ওনারা কোনো পিছপা হচ্ছে না। আমি এখানে আইছিলাম, আমার হঠাৎ করে হাত পা একটু অবশ হয়ে গেছিল, এই জন্য ট্রিটমেন্ট করে মোটামুটি আর কি। রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছে। হাসপাতাল ও ব্যবস্থাপনা নিয়ে রোগীদের আছে বিস্তর অভিযোগ। এই হসপিটালের বাথরুমগুলো খুব নোংরা, এরা একদম পরিষ্কার করে না। 10 মিনিট পরে পরেই দেখা যাচ্ছে যে কিছু নিয়ে উঠে ওনার ডাক্তার ডাকতে হয়, সময় মতো ডাক্তার পাইতেছি না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আউটডোরে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ডগুলোয় 3 গুণ রোগীর সংখ্যা থাকায় কিছুটা চিকিৎসা সেবা দিতে ব্যাহত হচ্ছে।
একদিকে আমাদের কোভিড আমাদেরকে চালাতে হচ্ছে, আবার নন কোভিডে আবার নতুন করে প্রতিটি ডিপার্টমেন্ট শুরু হয়ে গেছে, সার্জারি শুরু হয়ে গেছে, প্রতিটি কাজ শুরু হয়ে গেছে, যার কারণে একজন ডাক্তারকে কখনো কোভিডে ডিউটি করতে হচ্ছে, কখনো নন কোভিডে ডিউটি করতে হচ্ছে, যার কারণে আসলে সামাল দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। তারপরেও আমরা চেষ্টা করছি রোগীর সেই সার্ভিসটা আমরা এনশিওর করার জন্য আমরা চেষ্টা করছি। রাজধানীর শিশু হাসপাতালে গিয়েও দেখা যায় রোগীর চাপ বেড়েছে। কর্তৃপক্ষ বলছেন হাসপাতাল এখন অনেকটাই স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছে রোগীরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীতে সীমিত পরিসরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হলেও সেপ্টেম্বরের শেষ থেকে পুরোদমে শুরু হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড। দলীয় নেতারা জানিয়েছেন উপনির্বাচন, সর্বপর্যায়ে কমিটি গঠন, তৃণমূলকে সংগঠিত করা এবং গণভবনে দলীয় সভানেত্রীর সাথে বৈঠকের মধ্য দিয়ে আবারও মাঠের রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। মানুষের জীবনযাত্রা আর অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক করোনার প্রভাবে ভয়াবহভাবে স্থবির হয়ে যায় দেশের রাজনৈতিক কর্মকাণ্ড। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এমন নেতাকর্মীর সংখ্যাও কম নয়। তবে দীর্ঘ সময় পর কাটতে শুরু করেছে এই স্থবিরতা। মানুষের জীবনযাত্রা আর অর্থনীতির পাশাপাশি আবারও মাঠে ফিরছে দেশের রাজনীতি। আওয়ামী লীগ নেতারা বলছেন করোনাকালে স্বাস্থ্যগত বিষয়টি মাথায় রেখেই এবার গতি ফেরাতে চান সাংগঠনিক কর্মকাণ্ডে। এবং সাধারণ মানুষ করোনাটাকে সহনীয় করেই চলার পক্ষে তাদের একটা চিন্তা চেতনা আসছে। সেই সব পরিবেশের কথা বিবেচনা করে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সীমিত পরিসরে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড আমরা শুরু করার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছি। মাননীয় সভানেত্রী দিক নির্দেশনা দিবেন যাতে সেপ্টেম্বরের শেষ থেকে বা অক্টোবর থেকে আমরা আবার সাংগঠনিক তৎপরতা জোরদার করে সারা দেশে আওয়ামী লীগকে আবার শক্তিশালী করে তুলতে পারি। তারা বলছেন যে কোনো সময়ের মতো করোনাকালেও গণতন্ত্রের অনুশীলন এবং দেশের জনগণের আস্থা ধরে রাখাই আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ। আমরা যে কোনো মূল্যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সেই চ্যালেঞ্জকেই আমরা মোকাবেলা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। মানে বিষয়টা হলো সব কিছুর ঊর্ধ্বে গণতন্ত্র, সব কিছুর ঊর্ধ্বে দেশের জনগণের আস্থা, সেটাই আমাদের জন্য ধরে রাখাই আমরা মনে করি আমাদের দায়িত্ব, কর্তব্য এবং তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আর সেই লক্ষ্যেই প্রেসিডিয়াম বৈঠক থেকে প্রাপ্ত সভানেত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এখনও নিয়ন্ত্রণহীন পেঁয়াজের বাজার। অস্থিরতা কমাতে তৎপরতা বাড়লেও বিক্রি হচ্ছে বাড়তি দরেই। তৃতীয় দিনে এসে দাম মোটে কমেছে 5 টাকা। এদিকে সংকট রোধে বেশ কয়েকটি পাইকারি মোকামে অভিযান ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে ব্যবসায়ীরা বলছে পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় অস্থিরতাও কমছে। সুলতান আহমেদকে সঙ্গে নিয়ে জানাচ্ছেন ফখরুল ইসলাম। গেল সোমবার দেশের সব বাজারে এই পেঁয়াজ বিক্রি হয়েছে 45 থেকে 50 টাকা। হঠাৎ ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে দ্বিগুণ চড়া হয়ে পেঁয়াজের দর এক লাফে ঠেকে 80 থেকে 95 টাকায়। রাজধানী সহ সারা দেশে পেঁয়াজ ক্রেতা বিক্রেতার মধ্যে বাড়তে থাকে অস্থিরতা। গত দুদিন এ নিয়ে নানা আলোচনা সমালোচনা আর প্রশাসনের অভিযানে বৃহস্পতিবার বাজার নিয়ন্ত্রণে না এলেও হুলস্থুল অবস্থাটা যেন একটু কমেছে। 5 টাকা করে কমে দেশি পেঁয়াজ মানভেদে এখনো 80 থেকে 90 টাকা। আর ভারতীয় পেঁয়াজের বিক্রির বেলায় লাগাম টানা হচ্ছে। মনে করলাম যে একটু কমবো, 2 দিন বাদে একটু দেখি ডিমো কমবে দিয়ে এটা আস্তে আস্তে উপরের দিকে যায়। আর যদি সবার দিকে সুখবর নজর দিত তাহলে আমাদের কোনো সমস্যা হইতো না। এদিকে বুধবারও রাজধানী ও দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজের পাইকারি মোকামে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পেঁয়াজের দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে তাদেরকে আমরা ভোক্তা অধিকার আইনে আমরা ইতিমধ্যে এখানে 3টা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছি। কৃত্রিম সংকটের কথা স্বীকার করে ব্যবসায়ীরা বলছেন মোকামে পেঁয়াজের সরবরাহ এখন বেড়েছে, তাই দামও কিছুটা কমতির দিকে। কাজটা তো 5-10 টাকা করে কমছে, 10-15 এরকম কমছে। বাজারেও পেঁয়াজ আছে এবং কৃষকের কাছেও পেঁয়াজ আছে। আজকে দেশি পেঁয়াজ বেচলাম আপনি 80 থেকে 85, ভারতীয়টা বেচলাম 60 টাকা। এই মুহূর্তে সংকটে দেখা যাচ্ছে না, বাজারটা আস্তে আস্তে মনে হয় গতি কমিয়ে আসবে। ইম্পোর্টাররা যেভাবে সিদ্ধান্ত দিচ্ছে আড়তদারকে, তারা সেভাবে বাজারটা উঠে যাচ্ছে আর কি। তবে ক্রেতারা বলছেন কৃত্রিম সংকট রোধে স্থায়ী ব্যবস্থা নিতে। আর খুচরা বিক্রেতাদের দাবি পেঁয়াজ নিয়ে টালবাহানা বন্ধে কার্যকর স্থায়ী সমাধানের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
পেঁয়াজ আমদানি রপ্তানি জটিলতায় 4 দিন ধরে ভারতের পেট্রোপোল বন্দরে শতাধিক ট্রাক আটকা পড়েছে। ব্যবসায়ীরা বলছেন ট্রাকে থাকা পেঁয়াজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, এতে ক্ষতির আশঙ্কা করছেন তারা। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে ভারতীয় পেঁয়াজের কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 14 সেপ্টেম্বর থেকে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞার আগে আমদানিকারকরা প্রায় 30,000 মেট্রিক টন পেঁয়াজের এলসি খুলে রেখেছেন। এরই মধ্যে অনেক এলসির পেঁয়াজ কেনা হয়েছে, যা পেট্রাপোল বন্দর এলাকায় বিভিন্ন পার্কিংয়ে ও রপ্তানিকারকদের হেফাজতে রয়েছে। ব্যবসায়ীরা যদি পূর্ব চুক্তি মূল্যে ক্রয়কৃত পেঁয়াজের চালান আমদানি করতে না পারেন, তবে বড় ধরনের লোকসানে পড়তে হবে। ভারতের বন্দর এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় যে সমস্ত পেঁয়াজ ভর্তি ট্রাক দাঁড়িয়ে আছে, এই ট্রাকের পেঁয়াজগুলো যাতে বাংলাদেশে আসে, আমরা সবিনয়ে অনুরোধ জানাচ্ছি ভারত এবং বাংলাদেশ গভর্নমেন্টকে যেন এর একটা সুন্দর প্রতিকার হয় এবং আমরা বড় ধরনের ক্ষতি থেকে মুক্ত হতে পারি। বারবার ভারতীয় কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোনো সুরাহা হয়নি। সরকারের হস্তক্ষেপে দ্রুত পেঁয়াজের ট্রাক ছাড় করবার দাবি এই ব্যবসায়ী নেতার। গত 4 দিনে বেনাপোল বন্দর দিয়ে আমরা অনেক চেষ্টা করেছি যাতে ভারত থেকে পেঁয়াজগুলো আমদানি করা যায়, যে সমস্ত পেঁয়াজগুলো আটকা পড়ে আছে ভারতীয় পেট্রাপোল বন্দরে। কিন্তু গত 4 দিনেও ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ সেখানকার তাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন তারা পায়নি। এদিকে বন্দর কর্তৃপক্ষ বলছেন ভারতীয় পেঁয়াজের কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। আমাদের এখন যেটা হচ্ছে সেটা আজকে তো কোনো গাড়ি ঘোড়া ঢুকছে না, এই জন্য আজকে কিছু বলতে পারবো না। ঢোকার সাথে সাথে আমরা ইনফর্ম করতে পারবো। আমাদের পেঁয়াজের ইনস্ট্রাকশনে দেওয়া আছে, আসার সাথে সাথে আমরা তাকে ডেলিভারি দেওয়া, তার যেরকম যত ফ্যাসিলিটি দেওয়ার দরকার আমরা দিয়ে দেবো। বাংলাদেশে যে পেঁয়াজ আমদানি হয় তার বড় অংশ আসে ভারত থেকে, তাই দেশি পেঁয়াজের চাহিদা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব এতে অনুতপ্ত, কারণ তারাও জানতো না যে হঠাৎ করে এইটা বন্ধ হয়েছে। এবং আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এই ধরনের অ্যাব্রাপ্ট ডিসিশন নেওয়ার আগে আমাদের জানানো প্রয়োজন। তো এইটা আসলে তাদের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় নাকি এটা সম্পর্কে কিছুই জানতো না। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশ সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল সহ 9 জনের বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার, ঘুষ দেয়া এবং রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকির অভিযোগ আনা হয়েছে বলে কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাতে জানিয়েছে আরবি দৈনিক আল কাবাস ও আল রায়। পাপুলের কাছ থেকে ঘুষ নেওয়ার কারণে কুয়েতের 2 জন MP সাদুন হাম্মাদ আল ওতাইবি ও সালাহ আব্দুল রেদা খুরশিদ ও বিচারের মুখোমুখি হয়েছেন। এছাড়াও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি বরখাস্তকৃত মেজর জেনারেল মাজেদ আল জাররাও অভিযুক্তদের মধ্যে রয়েছেন। পাচারের শিকার 5 বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। 17 দিনের রিমান্ডের পর বর্তমানে তাদের কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। মারাফি কুয়েতিরা নামের কোম্পানির অন্যতম মালিক পাপুলের কুয়েতে বসবাসের অনুমতি রয়েছে। গেল 6 জুন লক্ষ্মীপুর 2 আসনের এই সংসদ সদস্যকে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কারণে 6 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। কুমিল্লা শালবন বিহার, ময়নামতি জাদুঘর ও সিরাজগঞ্জের রবীন্দ্র কাচারি বাড়ি দেশের ঐতিহ্য ধারণকারী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। বহুদিন পর দর্শনীয় স্থানগুলোয় ঘুরতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকরা। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবন ও সিরাজগঞ্জ থেকে আব্দুস সামাদ সাইমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। করোনার কারণে 6 মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার খুলে দেওয়া হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। কুমিল্লার কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পাশে লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শালবন বিহার, যা নওগাঁর পাহাড়পুর বিহারের মতোই এক বিরাট বৌদ্ধ বিহার। এর পাশেই ময়নামতি জাদুঘর, যেখানে সংরক্ষিত প্রাচীন পোড়ামাটির ফলক, মূর্তি ও মুদ্রা।
যা দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। নতুন আঙ্গিকে এবং নতুন পরিবেশে আমাদের এই পর্যটন কেন্দ্রকে দেখছি। শালবন বিহার ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা আসছি, যারা আসছে এখানে সবাই মাস্ক পরিধান করছে। ইতিহাস ঐতিহ্যের আরেক নাম সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি। দীর্ঘদিন পর ঘুরতে এসে আনন্দ প্রকাশ করেন আগতরা। ফ্রেশ লাগছে, ছেলে মেয়ে খুব আনন্দ পাচ্ছে। বন্দি জীবন থেকে একটু বের হয়ে আসা, সব মিলে টোটালি ভালো। সবাই যেন স্বাস্থ্যবিধি মোতাবেক নিয়ম পালন করে। ঐতিহ্যবাহী নিদর্শনের স্থান ও পর্যটনগুলো খুলে দেয়া হলেও করোনার কারণে মানতে হবে স্বাস্থ্যবিধি। এই করোনার যে একটা ভীতি, এই ভীতিটা মানে দূর হলেই যে সেই আগের মতো অবস্থা আবার ফিরে আসবে। হাত স্যানিটাইজ করা হবে, কেউ স্যানিটাইজ না করলে তার পানি আছে, সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবে এবং অবশ্যই তার মুখে মাস্ক থাকতে হবে। 6 মাস পর দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানগুলো খুলে দেয়ায় কিছুটা হলেও ফিরেছে স্বস্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদে দিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির ফলে নতুন করে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ী ও উলিপুর উপজেলার প্রায় অর্ধশতাধিক চর প্লাবিত হয়েছে। এসব এলাকার 2104 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন এখানকার 40,000 মানুষ। এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার সারদোব বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 30 মিটার অংশ ভেঙে অন্তত 20টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এছাড়া তীব্র ভাঙনের ঝুঁকিতে পড়েছে মোগলবাসা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এদিকে শেরপুর ও লালমনিরহাটে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়ি তল বানাইছে, ওয়া খেয়া গেলে পিছনে বামো কোটাই টেহা বামো কোটাই আবার তো কর্ম কি আবার কৃষি যা করছি তাদের সমস্ত ক্ষয়ক্ষতি হয়। চলাফেরা কি চলাফেরা লোক ছোট লোক বাদ দেন চলাফেরা করতে। এখন এত টাকা পয়সা খরচ করি আবাদ করার পর এখন তো বন্যা আসি, পানিতে সবগুলো ডুবে গেছে। মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গেল 3 মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে চরাঞ্চলের 4টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। ভাঙনে এরই মধ্যে ইউনিয়ন পরিষদ ভবনের পিলার সহ কিছু অংশ নদীতে চলে গেছে। হুমকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক ও কাজীর সুরা বাজার। এই অবস্থায় ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নদী তীরবর্তী মানুষ। বেলাল রিজভির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচরের চরাঞ্চলে এভাবেই পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের 3তলা ভবন। শুধু এই ভবনই নয়, গেল 3 মাসের ভাঙনে 4টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা নদীগর্ভে নিশ্চিহ্ন হয়ে গেছে। স্থানীয়রা জানান, কয়েক বছর আগেও ইউনিয়ন পরিষদের ভবনটি নদী থেকে প্রায় 7 কিলোমিটার দূরে ছিল। বর্তমানে এই ভবনের পিলার সহ কিছু অংশ নদীতে চলে গেছে। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মানচিত্র থেকেই হারিয়ে যাবে শিবচর উপজেলা। ডাক্তারের ক্লিনিক আছে, ওটাও নিয়ে যেতে আছে। ওই যে আলাদা একটা স্কুল ছিল, ওটাও নিয়ে গেছে। আমাকে বাঙ্গা এলাকায় আর কি আছে, করার তো কিছু নাই। আর পাকা মসজিদ টসজিদ ছিল, এইখানে লয়ে গেছে। ওই কলেজটাও লয়ে গেছে, এরপর ভবনের এখানেও নিয়ে যেতে লাগছে। বাজারটা যে কোনো টাইমে নিয়ে নদীতে নিয়ে যেতে পারে ভাঙ্গা, একবার বাজারের নিকটে গান। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙন রোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের জন্য টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। অনুমোদন পেলেই স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হবে। আমরা একটি কারিগরি কমিটি গঠন করেছি, যারা ইতিমধ্যে আমাদের প্রকল্পের সাইট ভিজিট করে গেছে এবং একটি কারিগরি প্রতিবেদন বর্তমানে প্রক্রিয়াধীন আছে, যেটি কারিগরি প্রতিবেদন পেলে আমরা বুঝতে পারবো এখানে আমাদের প্রকল্পটি গ্রহণ করা আমাদের ফিজিবল হবে কিনা। শুধু আশ্বাস নয়, পদ্মা নদীর ভাঙন রোধে সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বনানী এলাকার 3 নম্বর রোড এবং 12 নম্বর বাড়ির 5 তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে আগুন লাগা ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং এই সময় রাতে বনানীর বিভিন্ন সড়কে প্রবেশ পথ বন্ধ থাকায় ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা। বনানী আবাসিক এলাকার ম্যাক্সিমাম গেটগুলি বন্ধ, যার দরুন আমাদের ঢুকতে একটু সমস্যা হয়েছে। একটা ভবনে ও ইনবিল্ট ফ্যাসিলিটি যা থাকার দরকার ছিল তা ছিল না। গ্রিসের রাজধানী এথেন্সে দুর্বৃত্তের গুলিতে 2 বাংলাদেশি নিহতের ঘটনায় গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জে চলছে শোক। দ্রুতই নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। শ্রীকান্ত গোপের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উন্নত জীবনের স্বপ্নে বছর 2 আগে ইরান ও তুরস্ক হয়ে গ্রিসে পাড়ি জমান নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের শাহিন মিয়া। সেখানে আগে থেকেই থাকতেন একই গ্রামের আব্দুল মমিন। কিছুদিন আগে মমিন ও শাহিন রাজধানীর অ্যাথেন্সের আসপোগির্গো এলাকার একটি কন্টেনার কোম্পানিতে পাহারাদার হিসেবে নিয়োগ পান। 14 সেপ্টেম্বর রাতে কন্টেনারে ডাকাতির সময় বাধা দিলে মমিন ও শাহিনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ওই 2 জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। মমিন ও শাহিনের মৃত্যুর খবর গ্রামের বাড়ি কামড়াখাইতে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। আমরা লাশটা আমরা দেশে আনা হয় আর কি। আমি সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ। মরদেহ 2টি দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা মারা গিয়েছেন তাদেরকে আনার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয় সহ জেলা প্রশাসনের মাধ্যমে যে প্রস্তুতি করা দরকার সেটা আমরা দ্রুত করার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করব। এছাড়া নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুন থেকে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হলেও আগের সেই কর্মচাঞ্চল্য নেই। ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় গত কয়েক মাস ধরে রাজস্ব ঘাটতিতে এই বন্দর। সেই সঙ্গে ভারত থেকে আসা গাড়ির সংখ্যা কমে যাওয়ায় বন্দরকে ঘিরে কর্মরত হাজারো শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। রেজাউল করিম মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারি স্থলবন্দর। অবস্থানগত কারণে বন্দরটি ভারত, নেপাল ও ভুটান এই 3 দেশের সঙ্গে সরাসরি বাংলাদেশের যোগাযোগ স্থাপন করেছে। মূলত পাথর নির্ভর হলেও চাল, গম, পেঁয়াজ ও ঔষধ সহ বিভিন্ন পণ্য এ বন্দর হয়ে ভারত থেকে বাংলাদেশে আসে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন আমদানি রপ্তানি বন্ধ থাকায় বুড়িমারি স্থলবন্দরের রাজস্ব আয় কমেছে। জুনের 10 তারিখ থেকে কার্যক্রম শুরু হলেও এখনও তা চলছে স্বল্প পরিসরে। ব্যবসায়ীরা জানান, করোনা পূর্ববর্তী সময়ে বুড়িমারি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 600 থেকে 700 ট্রাক আসা যাওয়া করত। সেই সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে 200 থেকে 250 ট্রাকে, যার প্রভাব পড়েছে বন্দরে কর্মরত হাজারো শ্রমিকের জীবিকায়। গাড়ি আগে ঢুকতো মনে করেন প্রতিদিন 1-150 করে গাড়ি ঢুকতো, এখন ঢুকে 40-50টা গাড়ি ঢুকে। এমন অবস্থা যদি এভাবে চলতে থাকে দেখা যাচ্ছে যে বুড়িমারি স্থলপথে এখানে অনেক হাজার হাজার লোক বেকার হয়ে যাবে। আমাদের কোনো কর্মস্থান নাই, আমরা পারতেছি না কোথাও যে কারো বাড়িতে কামলা দিতে পারতেছি না, অটো চালাইতে পারতেছি না, রিক্সা চালাইতে। করোনাকালীন পরিস্থিতির সম্পূর্ণভাবে যখন আমরা উত্তরণ করতে পারবো, আমি বিশ্বাস করি আমাদের এই বুড়িমারি স্থলবন্দর আরও এক ধাপ এগিয়ে যাবে। ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় গত কয়েক মাস ধরেই রাজস্ব ঘাটতিতে এই বন্দর। এই যে থেকে আগে যেখানে 400 থেকে 500 গাড়ি আসতো 750 টাকা পর্যন্ত ডেলিভারি ছিল, এখন 8টা থেকে 3-3.5 পর্যন্ত ডেলিভারি হয়। এই গাড়িগুলো আবার ব্যাক করতে হবে, টার্মস এন্ড কন্ডিশনে চলতেছে। গাড়ি কম আসলে রাজস্ব কমবে, গাড়ি যত বাড়বে রাজস্ব বাড়বে। করোনা ভাইরাসের কারণে প্রায় 2.5 মাস বন্ধ থাকার পর 10 জুন থেকে ফের শুরু হয় বুড়িমারি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে 4টা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সকালের সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
6টি বেসরকারি ব্যাংকের 700 কোটি টাকার সিন্ডিকেট মেয়াদী ঋণ পাচ্ছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড। এই ঋণের লিড অ্যারেঞ্জার ও এজেন্ট ব্যাংক এশিয়া। করোনা সংকটের এই সময়েও ব্যাংকগুলো পাশে থাকায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির ধন্যবাদ জানান ব্যাংক কর্মকর্তাদের। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। সংস্থান তৈরি এবং দেশ ও মানুষের কল্যাণের প্রত্যয় নিয়ে এগিয়ে চলা দেশের শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান আছে কমপক্ষে 20টি। সময়ের সাথে যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আনুষ্ঠানিকভাবে 700 কোটি টাকার সিন্ডিকেটেড মেয়াদি ঋণ চুক্তি অনুষ্ঠিত হয়, যেখানে ব্যাংক এশিয়ার নেতৃত্বে ঋণের সহ আয়োজক ছিল আরও 5 ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এমডি মোহাম্মদ আরফান আলী সহ অন্যান্য ব্যাংকাররাও দেশের অর্থনীতিতে বসুন্ধরা গ্রুপের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। ব্যাংকাররা বলেন, দেশের অর্থনীতির স্বার্থে এমন ঋণ চুক্তি করতে পেরে গর্বিত ব্যাংকগুলো। বসুন্ধরা গ্রুপ as one of the largest conglomerate in Bangladesh has been at the forefront of economic development of the country. বসুন্ধরার মতো আরও গ্রুপগুলো যদি বাংলাদেশে তৈরি হয়, আমরা যেটা বলি সত্যিকারের আমরা সোনার বাংলা করতে পারবো। বসুন্ধরা গ্রুপকে দেওয়াটা আমরা খুব আমাদের জন্য একটা সম্মানজনক ইনভেস্টমেন্ট মনে করি। নট এজ এ ব্যাংকার বাট এজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই appreciate their contribution, significant contribution towards development of this country. বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির বলেন, অর্থায়ন ছাড়া কোনো ব্যবসা দাঁড় করানো সম্ভব নয়। এই সংকটের মুহূর্তেও ব্যাংকগুলো বসুন্ধরার পাশে দাঁড়ানোই ধন্যবাদ জানান তিনি। Our next project is petrochemical, which is coming up in Chittagong. আপনারা সবাই দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে এটা কাজ শুরু করতে যাচ্ছি এবং আমাদের যারা ব্যাংকার যারা আছেন আমাদেরকে সবাই সহায়তা করবেন এই ব্যাপারে, যেন আমরা সাকসেসফুলি ব্যাপারটা কমপ্লিট করতে পারি। ব্যাংকিং খাতের ভালো গ্রাহক হিসেবে বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে ব্যাংকাররা বলেন, করোনা সংকটেও বসুন্ধরার ব্যবসায়িক প্রবৃদ্ধি থেমে নেই। তাই আগামীতেও অর্থনৈতিক স্বনির্ভরতা এবং সোনার বাংলা গড়তে বসুন্ধরার পাশে থাকার প্রত্যয় জানান ব্যাংক কর্মকর্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 আন্তর্জাতিক। করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরও 9,50,000-এর বেশি আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়েছে 5,438 জন। এ নিয়ে বিশ্বে মোট করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেল 3,03,34,000, আর মোট প্রাণহানি 9,50,000-এর বেশি। সর্বোচ্চ সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা অব্যাহত রয়েছে ভারতে। একদিনে 96,793 জন আক্রান্ত ও 1,174 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে 45,838 ও ব্রাজিলে 35,757 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দুই দেশেই প্রাণ হারিয়েছে 8 শতাধিক। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে খুব শিগগিরই মহামারী মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে কানাডা, এমনই আশঙ্কার কথা জানিয়েছে দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা। ইউরোপ মহাদেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ বাড়তে থাকায় ইউরোপ সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছে ফ্রান্স ও জার্মানি। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। হ্যাঁ সুলতানা, আলোচিত এই নির্বাচনের কি খবর আছে আপনার কাছে সবশেষ আমাদের জানাবেন। এই মুহূর্তে আসলে করোনা ভাইরাস, মাস্ক এবং ভ্যাকসিন, এই তিনটি বিষয় খুবই গুরুত্ব পাচ্ছে। আজকে সারা দিন ভরই বিষয়টি আলোচনায় ছিল, কখনো কখনো তা মুখরোচকও বলতে পারেন। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক নিজে ব্যবহার করেন না, তার সমর্থকরাও করেন না। এমনকি তিনি সমালোচনা করেন জো বাইডেনের, যে কারণ তিনি মাস্ক ব্যবহার করেন, তার প্রতিদ্বন্দ্বীকে তিনি মাস্ক পরার কারণে খুবই সমালোচনাও করেন। আজকে যেটি হয়েছে যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, যারা আর কি পুরো আমেরিকার স্বাস্থ্য কাঠামোর নেতৃত্ব দেয়, তাদের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে আসলে নির্বাচনের আগে, নভেম্বরের 3 তারিখের আগে করোনার ভ্যাকসিন আসা
আসা খুব দুরূহ হয়ে যাবে। এর চেয়ে মাস্ক, একটি ভ্যাকসিনের চেয়ে একটি মাস্ক বেশি কার্যকর হতে পারে। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার তীব্র সমালোচনা করেছেন এবং তাকে নিয়ে রীতিমতো কৌতুক করেছেন এবং তিনি মনে করছেন যে এটি আসলে তাকে নির্বাচনে ঘায়েল করানোর জন্য একটা উদ্যোগ। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সমালোচকরা মনে করছেন যে এই নির্বাচনে পার পাওয়ার জন্য, নিজের সফলতা দেখানোর জন্য আসলে খুব তড়িঘড়ি করে একটা ভ্যাকসিন আনতে চাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে এ নিয়ে একটা দ্বিধা বিভক্ত রয়েছে। তবে সিডিসি খুব স্পষ্ট করে জানিয়েছে তারা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাজারে ছাড়বে না কোনো ভ্যাকসিন। এদিকে যতই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা হোক না কেন, তার কিন্তু সমর্থনে কোনো নড়চড় হয়নি, বরং প্রতিদিনই তার প্রতি মানুষের সমর্থন আরো বাড়ছে। যদিও আপনি বলতে পারেন যে আমি একেবারেই যারা শ্বেতাঙ্গ, এই দেশের ৬৭% জনগোষ্ঠী কিন্তু শ্বেতাঙ্গ, তাদের একটি বড় অংশের অটুট সমর্থন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি রয়েছে। বিশেষ করে যারা গ্রামীণ, যারা স্বল্প শিক্ষিত, তাদের ভিতরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন একেবারেই অটুট। তারা সেই ২০১৬ সালের নির্বাচন থেকে শুরু করে মধ্যবর্তী যেই ২০১৮ সালে নির্বাচন হয়েছে এবং এবারও জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তারা সমর্থন অটুট রেখেছে। এটি ডেমোক্র্যাটদের, বিশেষ করে জো বাইডেনকে কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে। বিশেষ করে সুইং স্টেটগুলোতে এর একটি প্রভাব পড়তে পারে। আফসার। সুলতান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুলতানুর রহমান যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে, জানাচ্ছিলেন সেখানকার নির্বাচন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সংবাদে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। আরেকবার স্বাগত সকালের সংবাদে। এবার খেলার খবর। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ব্যাপারে ইতিবাচক আভাস মিললেও বিসিবিকে কোনো সিদ্ধান্ত জানায়নি এসএলসি। জানা গেছে দ্বীপ দেশটিতে 14 দিনের বদলে টাইগারদের কোয়ারেন্টাইনে থাকতে হবে 7 দিন। পাশাপাশি সুযোগ থাকছে অনুশীলনের। এখনও চূড়ান্ত বার্তা না পেলেও প্রস্তুতির কোনো রকম ঘাটতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সবকিছুর মতন থিয়েটার ভাবনাকেও পাল্টে দিয়েছে করোনাকাল, যার প্রতিফলন ঘটেছে নাট্যদল প্রাচ্যনাটের নতুন নাটক 100/100-এ। দর্শকদের চিন্তার জগৎকে ছুঁতে গার্মেন্টস শ্রমিকদের জীবন এবং জীবিকার কথাই বলা হবে মঞ্চে। শুক্রবার ও শনিবার নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত হবে নাটকটি। শুকর নামিরের প্রতিবেদন। মানুষ, সমাজ, সামাজিক অবক্ষয় কিংবা মূল্যবোধ, এ সব কিছু নিয়ে কথা বলে থিয়েটার। সেই সাথে ভাবায় মানসিক এবং মানবিক বিষয়গুলো। এই পরিধিটি যেন আরেকটু বাড়িয়ে দিয়েছে মহামারী করোনা। তাই তো নিত্য নতুন ভাবনাগুলো যোগ হচ্ছে থিয়েটার পাতায়। যেমন নাট্যদল প্রাচ্যনাট, তাদের ভাবনার সাঁকোয় দুলছে গার্মেন্টস শ্রমিকদের জীবন এবং জীবিকা। কি পরিস্থিতি পার করছে তারা, গ্রামে ফেলে আসা তাদের পরিবারই বা কেমন আছে। এই ভাবনাগুলো তো তাদের একার নয়, সমাজেরও নিশ্চয়ই। তাই তো সমাজের দিকে ভাবনাগুলো ছুড়ে দিতে তারা বেঁধেছে নাটক, নাম দিয়েছে 100/100। রাষ্ট্রযন্ত্র বলেন বা মালিক শ্রেণী বলেন, সবাই চেষ্টা করেন যে মানুষকে ভালো রাখতে অথবা শ্রমিককে ভালো রাখতে, কিন্তু ঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা না নিতে পারার কারণে অনেকগুলো প্রাণ চলে যায়। মানবিক দিকটা আমরা অনেকটা ভুলে যাচ্ছি নিজেদের কিছু স্বার্থের কারণে। অভিনয় করার বাইরে নাটকটির প্রেক্ষাপট কতটুকুই বা ভাবাচ্ছে নাট্যকর্মীদের। যারা একদম শ্রমিক রাস্তায় কাজ করছেন, তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আসলে মেনে ওঠাটা সম্ভব না। আমরা যতই বলি যে স্বাস্থ্যবিধি বা সামথিং, কিন্তু আসলে ওটা দেখা যাচ্ছে তারা জীবিকার তাগিদেই পারছেন না। তো এই ব্যাপারটাও আমার মনে হয়েছে যে রিহার্সাল যতবার আমরা করেছি, এই সিচুয়েশনগুলো ফিল করার একটা চেষ্টা ছিল। একটা রিয়েলাইজেশন পয়েন্ট যে মেনটেন করা না গেলেও কোনো না কোনোভাবে হেল্প করাটা উচিত। যেভাবে হোক, খরচ না করলে হাতে বানিয়ে বা নিজের যে রেশনটা ওটা থেকে ভাগ করে। শুক্র ও শনিবার সন্ধ্যায় প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত হবে 100/100 নাটকটি। তখন হয়তো রাষ্ট্রকেও ভাবাবে যে জীবন ও জীবিকা বেঁচে থাকতে হলে মানুষকে প্রয়োজন মানবিকতার দৃষ্টি। এমনটাই মনে করছেন নির্দেশক সাইফুল জার্নাল। শুকরদা আমির, নিউজ 24, ঢাকা। এই ছিল সকালের সংবাদ আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।